গত আইপিএলের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচটা এইবারের আইপিএলে দুই দলেরই চতুর্থ ম্যাচ। ম্যাচের রেজাল্টে এসে আমরা দুটো দল সম্পর্কে কি বুঝতে পারি? কলকাতা একটা প্যাটার্নে এগুচ্ছে, সেই প্যাটার্নটা থেকে আপনি চাইলে পজিটিভটাও খুঁজে নিতে পারেন, আপনি চাইলে নেগেটিভটাও দেখতে পারেন। সানরাইজার্স হায়দ্রাবাদও একটা প্যাটার্নে এগুচ্ছে, তবে তাদের প্যাটার্ন থেকে পজিটিভ খুঁজে নেওয়াটা কোনো সুযোগ আসলে নেই। বরং হায়দ্রাবাদ তাদের ব্যাটিং অ্যাপ্রোচ, তারা যেভাবে খেলছে গত সিজনটা এই সিজনেও কন্টিনিউ করতে পারবে কিনা, সেরকম সাকসেস পাবে কিনা, এগুলোর সামনে বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন বসে গেল। তাদের আরো একটা বিরাট বড় পরাজয়। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ফাইনালে যেমন সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিল, এইবারও মুখোমুখি লড়াইটাতে কলকাতা ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল সেই হায়দ্রাবাদকে। ম্যাচটা যে হলো, সেই ম্যাচের অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে, তার মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা সেটাই তো আসলে আলোচনা। দেখুন, আমি কলকাতার কথা বলছিলাম যে একটা প্যাটার্ন রয়েছে, সেখান থেকে চাইলে আপনি পজিটিভ নেগেটিভ দুইটাই খুঁজে বের করতে পারেন। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে হিট অ্যান্ড মিস। একটা ম্যাচ খুব ভালো খেলা, পরের ম্যাচ খুব খারাপ খেলা। ধরুন টুর্নামেন্টে এইবার প্রথম ম্যাচটাতে তারা খুব খারাপ খেলে হেরে গেছে, পরের ম্যাচটাতে খুব ভালো খেলে জিতে গেছে, পরের ম্যাচটাতে খুব খারাপ খেলে হেরে গেছে, এই ফোর্থ ম্যাচে এসে আবার খুব ভালো খেলে জিতে গেছে। আর সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাপারটা হচ্ছে, প্রথম ম্যাচটাতেই তারা শুধুমাত্র খেলেছিল গতবারের অ্যাপ্রোচটা পরের ৩ ম্যাচেও সেম রয়েছে, কিন্তু প্রথম ম্যাচে যে সাকসেসটা পেয়েছে পরের ৩ ম্যাচে সেটা পায়নি। এইবারে টুর্নামেন্টে ৩০০ রান হবেই হবে, এবং সেই ৩০০ রান করার ক্ষেত্রে ইনিংসে সবচেয়ে ফেভারিট এই সানরাইজার্স হায়দ্রাবাদ। টুর্নামেন্টের প্রথম ম্যাচটাতেই তারা যখন ২৮৬ রান করে ফেলেছে, তখন ওই তাদের পক্ষে বাজির পাল্লাটা আরো অনেক ভারী হয়ে গেছে। কিন্তু তারপরের ৩টা ম্যাচে তাদের ব্যাটিং কলাপসগুলো দেখেন। সেকেন্ড ম্যাচে তারা ১৯০ রানে আটকে গেছে, থার্ড ম্যাচে তারা ১৬৩ রানে আটকে গেছে, আজকে এই ফোর্থ ম্যাচে কলকাতার বিপক্ষে তারা মাত্র ১২০ রানে অল আউট হয়ে গিয়েছে। ফলে তাদের ওই যে আলট্রা এগ্রেসিভ যে ব্যাটিং অ্যাপ্রোচ, সেইটা তাদেরকে সাকসেস এনে দিতে পারছে না। তাদের মধ্যে অবভিয়াসলি একটা ডাউট ক্রিয়েট করবে, সেইটা ক্যাপ্টেন, কোচ বা টিমের মেম্বার হিসেবে যিনি মিডিয়ার সামনে এসে যত পজিটিভিটি ছড়িয়ে দিতে চান না কেন, টানা ৩টা ম্যাচে ওই অ্যাপ্রোচে ব্যাটিং এ এইরকম তুমুল ব্যর্থতায়, যেই দলটা ৩০০ করবে বলে ধরা হচ্ছে সেই দলটা ২০০ করতে পারে না, এই ম্যাচটাতে তো ১৫০ করতে পারেনি। সো তাদের সামনে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। অবভিয়াসলি ইটস আ লং টুর্নামেন্ট, 14টা করে ম্যাচ খেলবে দলগুলো, 4টা করে মাত্র ম্যাচ শেষ হয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের কামব্যাক করার অনেক সুযোগ রয়েছে, কিন্তু তাদের ব্যাটিংটা সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে হয় পুরো অ্যাপ্রোচ চেঞ্জ করে ফেলতে হবে, অথবা যেই অ্যাপ্রোচে তারা খেলছে সেই অ্যাপ্রোচে তাদের সাকসেস পেতে হবে, সেটা খুব দ্রুতই। যেমন ধরেন এই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্স যখন ২০০ রান করেছে, সেইটা কি সানরাইজার্স হায়দ্রাবাদের একেবারে বিয়ন্ড দেয়ার রিচ? আমার কাছে সেটা মনে হয় না। এইটা চেস করে জেতার সামর্থ্য এই উইকেটে, এই ব্যাটিং লাইন আপ নিয়ে, এই কলকাতার বোলিং লাইন আপের বিপক্ষে অবশ্যই ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। কিন্তু তারা করলোটা কি? শুরুতেই তারা ৯ রানের মধ্যে ৩টা উইকেট হারিয়ে ফেললো। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান। এখন ৯ রানে যখন আপনি ৩ উইকেট হারিয়ে ফেলবেন ২০০ রান চেস করতে নেমে, তখন কিন্তু কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। নীতিশ কুমার রেড্ডি এবং কামিন্দু মেন্ডিস এই জায়গায় একটু স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেইটাও কতক্ষণ? রান রেটেরও তো একটা প্রেশার রয়েছে, এবং এই দুজনের কেউ কিন্তু ওই রকম আলট্রা এগ্রেসিভ ব্যাটিং অ্যাপ্রোচটা নেন নাই। তারা একটুখানি রক্ষণাত্মক খোলসে ঢুকেছিলেন, সেই কারণে আস্কিং রেটটাও আসলে বাড়ছিল। সে কারণে দেখা গেল যে ১০ ওভার যেতে যেতে এই দুজন আউট হয়ে গেছেন, ৭২ রানে ৫ উইকেট পড়ে গেছে, ম্যাচ থেকে আসলে তারা অনেকখানি ছিটকে গিয়েছে। কিন্তু তখনও যেহেতু আপনি অনিকেত বর্মার কথা বাদই দিলেন, হেনরিক ক্লাসেন তো ছিলেন, এবং তিনি যদি থাকেন তাহলে এই ম্যাচটা তিনি যে কোনো পরিস্থিতি থেকে জেতাতেই পারেন। তিনি যখন আউট হয়ে গেলেন ৭ নাম্বার ব্যাটসম্যান হিসেবে, কত ২১ বলে ৩৩ রান করে, তখন আসলে আর তাদের কামব্যাক করার সুযোগ ছিল না। কেননা ওই সময় তাদের আরো কত ৮৯ রান লাগবে হচ্ছে গিয়ে ৩২-৩৩ বলে, সেইটা বিয়ন্ড দেয়ার রিচ। ফাইনালি গিয়ে তারা মাত্র ১২০ রানে অল আউট হয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বোলারদের অবশ্যই ক্রেডিট দিতে হবে। ভাইভব আরোরা কিংবা হর্ষিত রানা, তাদের হচ্ছে গিয়ে এই পেস বোলারদের কথা বলুন, স্পেশালি তাদের যে ২ স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ ট্রিমেন্ডাস বোলিং করেছেন। তাদের ক্যাপ্টেনের কথা
আদৌ বলতে হবে আজিঙ্কা রাহানে তিনি তার ফিফথ বোলার আন্দ্রে রাসেলকে সেভাবে ইউজই করেন নাই বা তাকে আসলে ধরে রেখেছিলেন। ফাইনালি গিয়ে মানে তার মাত্র সেকেন্ড ওভারে বোলিং এর সময় তিনি 2টো উইকেটও পেয়েছেন, অল আউট হয়ে গিয়েছে। ফলে তার ক্যাপ্টেন্সির ওই জায়গাটাতেও ক্রেডিট দিতে হবে। তবে কলাপসটা আসলে এই সানরাইজার্স হায়দ্রাবাদের খুবই আসলে চিন্তিত হবার মতোই, টানা 3টা ম্যাচে যখন এই ঘটনাটা ঘটে। এখন তার আগে কলকাতা যে 200 রান তুলে ফেললো, সেই জায়গাটাতেও কিন্তু তাদের ইনিংসের শুরুতে 2টা উইকেট টপাটপ তাদের পড়ে গিয়েছিল, কুইন্টন ডিকক এবং সুনীল নারেন। সেইখান থেকে হচ্ছে গিয়ে তাদের একটা পার্টনারশিপ হলো। সেই পার্টনারশিপে আজিঙ্কা রাহানে এবং রঘুবংশী তারা একটু স্টেবল করলেন। রাহানে 38 রান করে আউট হলো, রঘুবংশী তিনি হচ্ছে গিয়ে 32 বলে 50 রানের একটা ভালো ইনিংস খেলেছেন। এবং স্পেশালি শেষ দিকে গিয়ে যখন ভেঙ্কটেশ আয়ার তিনি 29 বলে 60 রানের একটা ইনিংস খেলেছেন এবং ওই যে 18 বলে 32 রানের ইনিংস যে রিঙ্কু সিং খেলেছেন, এই 2টা ইনিংস খুবই গুরুত্বপূর্ণ। 15 ওভার শেষে এই কলকাতা নাইট রাইডার্স স্কোর ছিল 4 উইকেটে 122। সেইখান থেকে